রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সার্ক থেকে ভারতকে বাদ দিয়ে নতুন আঞ্চলিক জোট গঠনের চেষ্টা চীন ও পাকিস্তানের সাথে থাকবে বাংলাদেশ, আফগানিস্তান ও মালদ্বীপ। ডনবাসে আত্মসমর্পণের পথে ইউক্রেনের 1000 সেনা। ইউক্রেন যুদ্ধ বন্ধের চাবি এখন পুতিনের হাতে। ইরানের শাহেদ ড্রোন নকল করে বিপুল পরিমাণ ড্রোন নির্মাণ যুক্তরাষ্ট্রে মোতায়েন করা হয়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষায় দুই নৌকায় পা দিয়ে চলার বিপজ্জনক পথে মোদি প্রশাসন। চীন ও পাকিস্তানের সাথে নতুন এই জোটে রাখা হবে বাংলাদেশ, আফগানিস্তান ও মালদ্বীপকে। বুধবার পঞ্চম ইসলামাবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সম্মেলনে ইসহাক দার বলেন, ভারতের কাছে জিম্মি হয়ে আছে সার্ক। ভারতের কারণে সম্ভাবনাময় এই আঞ্চলিক সংস্থাটিকে কোনো কাজে লাগানো যায়নি, কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো আর নিজেদেরকে এই অকার্যকর ও নিষ্ফল সংস্থায় নিজেদের আটকে রাখার মতো অবস্থায় নেই। এটার মধ্যে আর আটকে রেখে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার যে অপার সুযোগ, সেটাকে আর নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে। তাই এখন সময় এসেছে নতুন একটি আঞ্চলিক জোট গঠন করার। ইসহাক দার বলেন, চীনের কুনমিংয়ে চীন, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে যে ত্রিপক্ষীয় জোট গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাকে ভিত্তি করে আমাদের সামনে এগোতে হবে। এই জোটে এই অঞ্চলের সমমনা অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত করতে হবে। ইসহাক দার বলেন, সার্কের আর কোনো ভবিষ্যৎ নেই। ভারতকে সাথে রেখে সার্ককে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ভারত তার সব প্রতিবেশী দেশগুলোর সাথে জমিদারদের মতো আচরণ করছে। সম্প্রতি ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের ক্ষেত্রে সার্কের ভিসা নীতি বাতিল করেছে। সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে ইসহাক দার বলেন, এ ধরনের একটি দেশের সাথে অর্থনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য, পারস্পরিক প্রযুক্তি হস্তান্তর, সামাজিক উন্নয়ন ও যোগাযোগ, আবহাওয়া সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নেওয়া যায় না। ভারত প্রমাণ করেছে তাদের সাথে মিলেমিশে থাকা সম্ভব নয়। তাদের কাছে কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে আমাদের যে বিরোধ রয়েছে, সেসব কারণে তাদের সাথে শত্রুতামূলক সম্পর্ক বিরাজ করছে। তারা আমাদের কাশ্মীর অবৈধভাবে দখলে রেখেছে। এই অবস্থায় তাদের সাথে একত্রে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমাদেরকে ইতিহাসের বোঝা মাথায় থেকে নামিয়ে নতুনভাবে পথ চলা শুরু করতে হবে। সার্কের ভরসায় আর বসে থাকা চলবে না। বিশ্লেষকদের মতে সার্ক হতে পারত দক্ষিণ এশিয়ার ইউরোপিয়ান ইউনিয়ন। 2016 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সার্ক শীর্ষ সম্মেলন, কিন্তু সে সম্মেলন বর্জন করে ভারত। ভারতের নির্দেশে বাংলাদেশও বয়কট করে এই সম্মেলন। ফলে পণ্ড হয়ে যায় সে সম্মেলন। এরপর আর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে এর আগে যেসব সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে, সেগুলো ছিল নামে মাত্র আনুষ্ঠানিকতা। মূলত ভারত কখনো চায়নি সার্ক একটি শক্তিশালী সংস্থা হিসেবে দাঁড়াক এবং সবাই সমান পারস্পরিক মর্যাদা নিয়ে মাথা উঁচু করে সমৃদ্ধির পথে হাঁটুক। ভারত চেয়েছে অন্যদের অধীন করে কেবল নিজে বড় হতে। ছোট প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের কূটনীতি মানে হলো তাদেরকে নতজানু করে রাখার ষড়যন্ত্র। ইরানের শাহেদ 136 আত্মঘাতী ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ইরানের শাহেদ ড্রোনের ন্যায় আত্মঘাতী ড্রোন তৈরি করেছে। এসব ড্রোন মোতায়েন করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে। ইরানের ড্রোন নকল করে যুক্তরাষ্ট্র এগুলো তৈরি করলেও এসব ড্রোন ইরানের ড্রোনের তুলনায় অনেক শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, কিন্তু দাম খুবই কম। এতে রয়েছে উন্নত ক্যামেরা সিস্টেম, এমনকি স্যাটেলাইটের সাথে সংযুক্ত করা সম্ভব। এগুলোকে যুক্তরাষ্ট্র এসব ড্রোনের সাহায্যে সোয়ার্ম হামলাও পরিচালনা করতে পারবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে এসব ড্রোন মোতায়েন করা হয়েছে ইরানকে মোকাবেলায়। যুক্তরাজ্যের ভার্সন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, ইরানের ড্রোন নকল করার উদ্দেশ্য হলো কম খরচে ইরানকে ঘায়েল করা। বর্তমানে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা ও ইরানের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করে রেখেছে, তা খুবই ব্যয়বহুল। তাই ভবিষ্যতে ইরানের যে কোনো হামলার জবাব যুক্তরাষ্ট্র সস্তায় এসব আত্মঘাতী ড্রোনের সাহায্যে দিতে চায়। এজন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গঠন করেছে টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক। এটি একটি ওয়ান ওয়ে অ্যাটাক কৌশল তথা আত্মঘাতী ড্রোনের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনা করা। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি F-16 যুদ্ধ বিমান। প্রশিক্ষণের সময় বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে ভস্মীভূত হয়ে যায়। পরে পাইলট বের হয়ে আসতে সক্ষম হলেও এ ঘটনায় আহত হয়েছেন তিনি। ডনবাসে আত্মসমর্পণের পথে 1000 ইউক্রেন সেনা। পোকরোভস্ক শহরের নিকট দিমিতরভ শহরে এসব সেনাদের ঘেরাও করে রেখেছে রাশিয়ান আর্মি।
বুধবার ইউক্রেন আর্মি স্বীকার করেছে তাদের অবরুদ্ধ অবস্থার কথা। ইউক্রেন আর্মি জানিয়েছে কেবলমাত্র ড্রোন ছাড়া তাদেরকে আর কোনো লজিস্টিক সাপোর্ট দিতে পারছেন না তারা। রাশিয়ান আর্মি তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছে অন্যথায় হত্যা করা হবে সবাইকে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের নিয়ন্ত্রণ এখন চলে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। দৃশ্যপট থেকে সরে যাচ্ছে ট্রাম্পের 28 দফা প্রস্তাব। বিশ্লেষকদের মতে ইউরোপের চাপের কাছে নতি স্বীকার করে ট্রাম্প প্রশাসন 28 দফা প্রস্তাব সংশোধন করায় এই প্রস্তাবটি অকার্যকর হয়ে গেছে। যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্প যে কৃতিত্ব নিতে পারতেন তা ক্রমে নস্যাৎ হয়ে যাচ্ছে। ট্রাম্পের 28 দফা প্রস্তাবে রাজি ছিলেন পুতিন, কিন্তু ইউরোপের চাপে এতে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব। একই সাথে রাশিয়ার কাছে ভূমি ছেড়ে দেওয়ার ট্রাম্পের প্রস্তাবও সংশোধন করা হয়। বর্তমানে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আটকে আছে মূলত দুটি ক্ষেত্রে, তা হলো ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূমি ছেড়ে দেওয়ার ইস্যু। পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ দুটির একটিতেও তিনি কোনো ছাড় দেবেন না। ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না এবং রাশিয়া তার দখলে থাকা কোনো ভূমিও ছাড়বে না। যুদ্ধক্ষেত্রে বর্তমানে রাশিয়ার অগ্রগতি এবং ট্রাম্প প্রশাসনের প্রতি ইউরোপের চাপের কারণে বর্তমানে ইউক্রেন যুদ্ধ বন্ধের সমঝোতার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে নেতৃত্বের স্থানে রয়েছেন পুতিন। যুদ্ধ বন্ধ করতে হলে ট্রাম্পকে এখন রাজি হতে হবে পুতিনের শর্ত মানার ক্ষেত্রে। রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলার ক্ষেত্রে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলার বিপজ্জনক নীতি গ্রহণ করেছে নয়াদিল্লি। মোদী প্রশাসন একদিকে চাইছে ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য চুক্তি করতে এবং ভারতের ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে। মোদী সরকার নয়াদিল্লিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বরণ করেছে যুক্তরাষ্ট্রের শত্রু দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত একদিকে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা অব্যাহত রাখার পাশাপাশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও S-400 এয়ার ডিফেন্স মিসাইল সহ বিপুল পরিমাণ অস্ত্র কিনতে যাচ্ছে। একই সাথে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি সহায়তার পাশাপাশি চাচ্ছে ট্রাম্প প্রশাসন তাদের ওপর থেকে শাস্তি প্রত্যাহার করে নিক। এসব বিষয় উল্লেখ করে CNN এর বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে মোদী সরকারের একই সাথে এই দুই চাওয়া পূরণ হবার নয়। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল ক্রয় ও অস্ত্র ক্রয়ের কারণে। কিন্তু ভারত এসবে কোনো কর্ণপাত না করে পুতিনের দিল্লি সফরের সময় রাশিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় চুক্তি করতে যাচ্ছে, যে বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা আছে যুক্তরাষ্ট্রের আরোপ করা শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করে বাণিজ্য চুক্তি করার লক্ষ্যে মোদী সরকার সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য। যেমন রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে 22 লাখ টন LPG গ্যাস আমদানির চুক্তি করেছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের ডেইরি ও কৃষি পণ্য ভারতের বাজারে প্রবেশেরও অনুমতি দিয়েছে। কিন্তু তারপরও রাশিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠতাকে ভালোভাবে নেবে না ট্রাম্প প্রশাসন। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে ভারতের দুটি শক্তিশালী কৌশলগত সম্পদ রয়েছে। এর একটি হলো তার বিশাল জনসংখ্যার বাজার, অপরটি হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার ভৌগোলিক অবস্থান। এ দুটি শক্তিকে ভারত একই সাথে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছে। কিন্তু চীনের বিরুদ্ধে ভারত তার ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব সম্প্রতি অনেকটা হারিয়ে ফেলেছে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র আর আগের মতো ভারতকে নির্ভরশীল মনে করছে না। অকার্যকর হয়ে গেছে কোয়াড। ভারত আর আগের মতো যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ দেশ নয়। ভারত চীন এবং পাকিস্তানকে মোকাবেলায় রাশিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনতে যাচ্ছে, কিন্তু ভারতের চিরশত্রু চীন রাশিয়ার বন্ধু। অপরদিকে ভারতের আরেক চিরশত্রু পাকিস্তান চীনের ঘনিষ্ঠ বন্ধু। রাশিয়ার সাথেও পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থায় পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ভারতের এই অস্ত্র প্রতিযোগিতা মূলত ভবিষ্যতে কোনো কাজে আসবে না, কারণ ভারত সামরিক ও অর্থনৈতিক কোনো দিক দিয়ে অতিক্রম করতে পারবে না চীনকে। অপরদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যৎ সংঘাতে ভারতকে একই সাথে মোকাবেলা করতে হবে চীনকেও। মে মাসের যুদ্ধ তার প্রমাণ। ট্রাম্প প্রশাসন মনে করছে ভারত ও যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়াকেই অধিক গুরুত্ব দিচ্ছে এখনো, কিন্তু একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন চেষ্টাকে দড়ির ওপর দিয়ে হাঁটার সাথে তুলনা করেছে CNN। 2 বছরের ইসরায়েলি আগ্রাসন, মৃত্যুর মিছিল, শিশুদের আর্তনাদ, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়া, হাসপাতাল ভেঙে পড়া, স্কুল ইউনিভার্সিটি ধ্বংস আর মানবিক বিপর্যয়ের নিষ্ঠুরতম অধ্যায়ের মাঝে হঠাৎ দেখা দিল এক সম্পূর্ণ ভিন্ন ছবি, গণবিবাহ। দক্ষিণ গাজার খান ইউনিসের ভেঙে যাবার রাস্তায় যখন 54 দম্পতি ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে হাত ধরাধরি করে হাঁটছিলেন, সেটি কেবল একটি সামাজিক অনুষ্ঠান ছিল না, এটি ছিল
ধ্বংসের বিরুদ্ধে জীবনের সবচেয়ে শক্তিশালী ঘোষণা। এমন এক ভূখণ্ড যেখানে প্রতিটি দিন বেঁচে থাকা একটি চ্যালেঞ্জ, যেখানে এই গণবিবাহ বিশ্বকে মনে করিয়ে দিল মানুষ যতই ভেঙে পড়ুক, আশা নামের শক্তিটিকে ধ্বংস হওয়া যায় না। গাজায় নতুন করে শুরু হওয়া জীবন সংগ্রাম দুনিয়াকে অনেক কিছুই নতুন করে শেখাচ্ছে। এমান হাসান লাওয়া এবং হিকমাত লাওয়ার মতো নবদম্পতিরা যখন ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাঁটছিলেন, তাদের মুখে লাজুক হাসি আর চোখে জল মিলেমিশে সৃষ্টি করেছিল এক গভীর প্রতীক। তারা যেন বলছিলেন, ধ্বংসের মাঝেও আমরা বাঁচব, ভালোবাসবো, পরিবার গড়ব এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণ করব। এমনকি যখন হিকমত বলছিলেন, আজ আমার স্বপ্ন শুধু একটি তাঁবু খুঁজে পাওয়া, তখন তা যুদ্ধের নির্মমতা শুধু প্রকাশ করছিল না, বরং ফিলিস্তিনিদের অদম্য টিকে থাকার ইচ্ছাকেও তুলে ধরেছিল। এই গণবিবাহ কতটা প্রতীকী তা বোঝা যায় যখন আমরা দেখি যে তাদের পরিবার নেই, ঘর নেই, স্থায়ী বাসস্থান নেই, কিন্তু আছে বাঁচার আগ্রহ। ফিলিস্তিনিদের কাছে বিবাহ কেবল দুই মানুষের মিলন নয়, এটি একটি সাংস্কৃতিক অস্ত্র, একটি নীরব প্রতিরোধ, একটি স্বাধীনতার ঘোষণা। সমাজবিজ্ঞানী রানা সিরহান যথার্থই বলেছেন, প্রতিটি বিবাহ ভবিষ্যতের ঘোষণা, কারণ বিবাহ মানে সন্তানের জন্ম, মানে নতুন প্রজন্ম, মানে যে জাতিকে ধ্বংস করার চেষ্টা চলছে সেই জাতির ধারাবাহিকতা নিশ্চিত রাখা। আর একটি বিবাহের পোশাকের প্রতিটি রেখা, প্রতিটি ঐতিহ্যবাহী রং যেন বলে, আমরা আছি, আমাদের সংস্কৃতি আছে, আমাদের পরিচয় আছে। গাজায় যেখানে জীবনের রং হারিয়ে গেছে, সেখানে এমানের সাদা লাল সবুজ পোশাক ছিল প্রতিরোধের রং। যখন তিনি চোখের জল মুছে বললেন, এটা আনন্দ কিন্তু শোকের মাঝেই, তখন সেই বাক্য যেন পুরো গাজার আত্মাকে ধারণ করে নিল। তার বাবা মা, ভাই বোন আর অনেকেই বেঁচে নেই, বাকি যারা আছে তারাও বাস্তুচ্যুত, ক্ষুধার্ত, বিপর্যস্ত। কিন্তু বিবাহের দিনে তিনি দাঁড়িয়েছেন, কারণ জীবনকে থামিয়ে দিলে যুদ্ধই জয়ী হয়। দুই বছরের যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করতে হলে কেবল সংখ্যার দিকে তাকালেই হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের শেষ পর্যন্ত প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে 1,71,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক মানদণ্ডে এটি গণহত্যা ছাড়া আর কিছুই নয়। শহরের প্রায় সব এলাকা ধ্বংস, খান ইউনিস, গাজা সিটি, রাফা, সব জায়গায় দেখা যায় ধোয়া, ছাই, ভাঙা ইট আর হাজারো মানুষের আর্তচিৎকার। এই প্রেক্ষাপটে 54 দম্পতির বিবাহ একটি সাময়িক আনন্দ হলেও এর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক তাৎপর্য বিশাল। এমনকি আরব দেশগুলোর রাজনীতিও এই ঘটনাকে আলাদা করে দেখছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম যে গণবিবাহের আয়োজন করেছে, এটি নিছক মানবিক কাজ হলেও এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের কৌশলগত প্রতিযোগিতা। কাতার, তুরস্ক, আমিরাত তিন দেশই গাজার ভবিষ্যৎ রাজনীতি ও পুনর্গঠনে প্রভাব রাখার প্রতিযোগিতায় রয়েছে। তাই মানবিক সহায়তা কখনোই পুরোপুরি রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়। তবে গাজার সাধারণ মানুষের কাছে এই ধরনের সহায়তা জীবন বাঁচায়। খাদ্য, পোশাক, কিছু আর্থিক সহায়তা, এসবই আজকের বাস্তবতায় অত্যন্ত মূল্যবান। কারণ গাজার 20 লক্ষ মানুষ খাদ্য সংকটে ভুগছে, পানি দূষিত, বিদ্যুৎ নেই, চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, হাজারো শিশু অপুষ্টিতে ভুগছে, অনেকেই খাবারের অভাবে মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিবাহ অনুষ্ঠান গাজার মানুষের মনে স্বাভাবিক জীবনের ক্ষুদ্র অনুভূতি ফিরিয়ে দেয়। যুদ্ধবিরতির মধ্যেও গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইসরায়েলের বারবার লঙ্ঘন যুদ্ধবিরতিকে ভেঙে দিতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল বহু এলাকায় গুলি ছুড়ছে, ত্রাণবাহী গাড়িতে হামলা করছে, কৃষকদের লক্ষ্য করেছে, বাস্তুচ্যুত মানুষকে গুলি করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও অন্তত 356 ফিলিস্তিনি নিহত এবং 900 জন আহত হয়েছেন। এটি স্পষ্ট করে যে ইসরায়েল শান্তির পথে এগোতে প্রস্তুত নয়। এর বিপরীতে হামাস বারবার ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধবিরতির শর্ত পূরণ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে ইসরায়েলের শর্ত, হামাসকে সব ইসরায়েলি বন্দীর দেহ ফিরিয়ে দিতে হবে। কিন্তু হামাস বলছে তারা 20 জন জীবিত বন্দী ফেরত দিয়েছে, 28 জনের মৃতদেহ দিয়েছে, আর কোনো দেহ তাদের কাছে নেই। এর ফলে যুদ্ধবিরতি ঝুলে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অন্যদিকে গাজায় এখনো প্রায় 9,500 ফিলিস্তিনির মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে। তাদের খুঁজে বের করার জন্য যেসব যন্ত্র দরকার সেগুলো ইসরায়েল ঢুকতে দিচ্ছে না। এটি মানবিক আইন লঙ্ঘনের অন্যতম নিকৃষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে গণবিবাহ যেন এক আকাশে ঝুলে থাকা ক্ষুদ্র আলো, যে আলোর সাথে গাজার মানুষ তাদের ভবিষ্যৎকে আবার কল্পনা করতে পারে। বিবাহের মধ্যে রয়েছে সামাজিক পুনর্গঠন, পারিবারিক বন্ধন, নতুন প্রজন্মের প্রতিশ্রুতি এবং সাংস্কৃতিক পুনরুত্থান। এটি ফিলিস্তিনি সমাজের স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ। গাজায় বিবাহ মানেই অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা। পোশাক, সঙ্গীত, পরিবহন, রান্না এসবই অর্থনীতিকে কিছুটা হলেও সচল করে। ধ্বংসের পরে অর্থনীতিকে দাঁড় করাতে এমন সামাজিক অনুষ্ঠান অপরিহার্য। রাজনৈতিকভাবে এই বিবাহ পৃথিবীকে মনে করিয়ে দেয়, ইসরায়েল যতই ধ্বংস করুক, ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে যাবে। মানবিক দৃষ্টিকোণ থেকেও এটি মনে করিয়ে দেয় যে ধ্বংসস্তূপেও সুখের সন্ধান করা মানুষের জন্মগত অধিকার। আন্তর্জাতিক অঙ্গনে এই বিবাহের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ব আরও একবার দেখল, যখন শক্তিশালী রাষ্ট্র গণহত্যা চালায় তখন নিপীড়িত জাতি হিসাবে কিভাবে জীবনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে। বিবাহ যেমন একটি সামাজিক ঘটনা, তেমনি এটি একটি রাজনৈতিক বার্তাও। তোমরা আমাদের ঘর ভেঙেছ, পরিবার ভেঙেছ, কিন্তু আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারোনি। এই বার্তা ইসরায়েলি সরকারের সেই নীতিকে চ্যালেঞ্জ জানায়, যেটি ফিলিস্তিনি জনগোষ্ঠীকে দমন করে তাদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। অর্থাৎ বিবাহ ফিলিস্তিনিদের জন্য অস্ত্র, যদিও তা নীরব, শান্তিপূর্ণ, কিন্তু অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব শান্তি চুক্তি চায় না, তারা সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। হামাস ক্ষয়ক্ষতির মধ্যে থাকলেও ভেঙে পড়েনি, ফলে যুদ্ধ আবার শুরু হওয়ার হুমকি রয়ে গেছে। গাজার পুনর্গঠনেও অনিশ্চয়তা বিরাজ করছে। জাতিসংঘ জানিয়েছে গাজাকে আগের অবস্থায় ফিরতে অন্তত 20 বছর লাগবে, ব্যয় হবে $400 বিলিয়ন বেশি। কিন্তু আন্তর্জাতিক দাতারা এখনো সিদ্ধান্তহীন, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অন্ধকার দুর্ভোগ অপেক্ষা করছে। শিশুদের মানসিক আঘাত, পরিবার হারানো, খাবার অভাব এসবই একটি দীর্ঘস্থায়ী সামাজিক ট্রমা হয়ে থাকবে। কিন্তু এইসব সত্ত্বেও গণবিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যুদ্ধের মাঝেও জীবন থেমে যায় না, ধ্বংসের মাঝেও আশা জন্মায়। যে জাতিকে ধ্বংস করতে এত চেষ্টা করা হয়েছে, তারা বিবাহের মাধ্যমে আবার ঘোষণা দিয়েছে, আমরা আছি, থাকবো এবং আমাদের আগামী প্রজন্ম এই মাটিতে বেঁচে থাকবে। একজন নববধূ যখন চোখ মুছে বললেন, ইনশাল্লাহ আমরা ইট করে আবার গাজা বানাবো, তখন সেই বাক্য শুধু এক নববধূর নয়, পুরো গাজার ভবিষ্যতের প্রতীক হয়ে উঠল। গণবিবাহ মানুষকে মনে করিয়ে দেয় যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসের মধ্যেও মানুষ বাঁচতে চায়, ভালোবাসতে চায়, পরিবার গড়তে চায়। আর যতদিন এমন ইচ্ছা থাকবে ততদিন গণহত্যা সফল হতে পারে না, জীবনের শেষ পর্যন্ত জয়ী হয় এবং ফিলিস্তিনিরা সেই জীবনের পক্ষে দাঁড়িয়েই প্রতিদিন নতুন করে লড়াই করছে। 1990-এর দশকের শেষ দিকটা ছিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য অত্যন্ত উত্তপ্ত সময়। সোভিয়েত ইউনিয়নের পতন, আফগানিস্তানে ক্ষমতার লড়াই, তালেবান উত্থান, আল কায়দার ঘাঁটি গড়ে ওঠা, সব মিলিয়ে অঞ্চলটি তখন ছিল অনিশ্চয়তা ও সংঘাতে ভরা। পাকিস্তান তখনও আফগানিস্তানের জটিল রাজনীতির অন্যতম সক্রিয় খেলোয়াড়, আর যুক্তরাষ্ট্র ছিল তালেবান ও আল কায়দার বিরুদ্ধে ক্রমাগত চাপ বাড়ানোতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে টমাহক মিসাইল ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়, যা পরবর্তীতে পাকিস্তানের প্রধান ক্রুজ মিসাইল বাবরের পেছনের প্রধান অনুপ্রেরণা হিসেবে আলোচনায় আসে। পাকিস্তানের ক্রুজ মিসাইলের প্রযুক্তি নিয়ে নানা গল্প প্রচলিত আছে, সেসব ঘটনা কিংবা অনুষঙ্গের ভিত্তিতে। ঘটনার সূত্রপাত হয় 1998 সালে, যখন পূর্ব আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আল কায়দার সমন্বিত বোমা হামলায় বহু মানুষ নিহত হয়।
মার্কিন প্রশাসন তখন উসামা বিন লাদেনকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করার সিদ্ধান্ত নেয়। সিআইএ ও পেন্টাগন মিলে একটি পরিকল্পনা করে আফগানিস্তানে আল কায়দার ঘাঁটিতে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হবে। এই মিসাইল অত্যন্ত নিখুঁত, উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং শত্রু এলাকার গভীরে অনুপ্রবেশে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রের এই হামলা পরিচালনার পথ ছিল পাকিস্তানের উপর দিয়ে, কারণ আরব সাগর থেকে ছোড়া মিসাইলগুলো আফগানিস্তানে ঢুকতে গেলে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করা ছাড়া উপায় ছিল না। এই হামলার বিষয়ে পাকিস্তানকে আগাম জানানো হয়নি। এটি ছিল কূটনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল অংশ। যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল যে পাকিস্তান জানলে হয়তো মিশনের তথ্য আফগানিস্তানে পৌঁছে যাবে, কারণ তখন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর অনেক অংশ তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। ফলে যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে অন্ধকারে রেখে অপারেশন চালায়। হামলার রাতে টমাহকগুলো পাকিস্তানের আকাশসীমায় ঢোকে দীর্ঘ তির্যক পথে। এগুলো সাধারণত সাগরের খুব কাছাকাছি উচ্চতায় উড়ে শত্রুকে বিভ্রান্ত করে, কিন্তু আফগানিস্তানে পৌঁছানোর আগে কিছু মিসাইল প্রযুক্তিগত সমস্যায় পড়ে। এগুলো পাকিস্তানের বালুচিস্তানের নির্জন এলাকায় এসে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী প্রথমে ভাবল কোনো অজানা বিস্ফোরক এখানে পড়েছে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে ছড়িয়ে ছিটিয়ে আছে উন্নত মানের মার্কিন টমাহক ক্রুজ মিসাইলের ধ্বংসাবশেষ, আর কিছু অংশ প্রায় অক্ষত। এখানে গল্প মূল মোড় নেয়। পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের কাছে এটি ছিল স্বর্ণ সুযোগ। তখন পাকিস্তান নিজস্ব ক্রুজ মিসাইল তৈরির প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু প্রযুক্তিগত সক্ষমতা সীমিত। টমাহক প্রযুক্তি পেলে তারা দ্রুত নিজেরা এখন মিসাইল তৈরি করতে পারবে। ফলস্বরূপ আইএসআই এর টেকনিক্যাল উইং, পাকিস্তানের স্পেশাল প্রজেক্ট ব্যুরো এবং সামরিক প্রকৌশলীরা ঘটনাস্থল ঘেরাও করে সব অংশ সংগ্রহ করে ফেলে। পরে দাবি করা হয় যুক্তরাষ্ট্র এসব ধ্বংসাবশেষ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু পাকিস্তান তা মানেনি। যদিও সরকারি নথিতে এ বিষয়ে কেউ সরাসরি স্বীকারোক্তি দেয়নি, কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে এটি খুবই আলোচিত ঘটনা। টমাহকের প্রযুক্তি অত্যন্ত জটিল। এর একাধিক গুরুত্বপূর্ণ অংশ টার্বোফ্যান ইঞ্জিন, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, টেরেইন কন্ট্রোল ম্যাচিং সিস্টেম, ডিজিটাল সিন দৃশ্য মিলানো প্রযুক্তি সবই তখনকার পাকিস্তানি প্রযুক্তিবিদদের কাছে ছিল প্রায় অজানা জগৎ। কিন্তু মিসাইলগুলোর কিছু অংশ যখন অক্ষত অবস্থায় তাদের হাতে আসে, তখন তারা বুঝতে পারে যে এটি বিশাল একটি সম্পদ। তবে মিসাইলটি কপি করা এত সহজ ছিল না। ধ্বংসাবশেষে মূল সফটওয়্যার বা সেন্সর অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু পাকিস্তানি বিজ্ঞানীরা টমাহকের কাঠামো, উপকরণ, ইঞ্জিনের নকশা, গাইডেন্স চিপ, রাস্তা অনুসরণ প্রযুক্তি সব বিষয়ে বিস্তারিতভাবে গবেষণা করতে থাকে। এতে তাদের হাতে আসে মার্কিন সামরিক প্রযুক্তির একটি কার্যকর ব্লুপ্রিন্ট। পরে চীনা প্রযুক্তিবিদরাও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করে বলে বিশ্লেষকরা দাবি করেছেন, যা পাকিস্তানের অগ্রগতিকে আরও গতিশীল করে তোলে। 2000 সালের পর পাকিস্তান বাবর ক্রুজ মিসাইল প্রকল্প শুরু করে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এমন একটি কম উচ্চতায় উড়ে যাওয়া মিসাইল যা রাডারে ধরা কঠিন, দূরপাল্লার এবং শত্রু অঞ্চলের অত্যন্ত গভীরে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, ঠিক টমাহকের মতোই। 2005 সালে পাকিস্তান ঘোষণা করে যে তারা নিজেরা একটি ক্রুজ মিসাইল তৈরি করেছে, যার নাম দেয়া হয় হাতব 7 বাবর। এটি দেখতে, উড়তে এবং নকশায় টমাহকের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল ছিল। অনেক আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ তখনই বলেন এটা টমাহকের প্রায় সরাসরি রিভার্স ইঞ্জিনিয়ারিং। পাকিস্তান অবশ্য বলে এটি সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবন। মিসাইলটির পরীক্ষা চালিয়ে পাকিস্তান দেখায় যে এটি অত্যন্ত নিম্ন উচ্চতায় উড়ে ভূখণ্ডের টপোগ্রাফি অনুসরণ করতে পারে, যেটি মার্কিন টমাহকের বৈশিষ্ট্য। বাবর 1 প্রথমে 500 কিলোমিটারের মতো পাল্লা দেখানো হয়। পরে বাবর 1A, বাবর 2, বাবর 3 সাবমেরিন লঞ্চ, বাবর 1B এভাবে বিভিন্ন সংস্করণ আনা হয়। প্রতিটি সংস্করণে বিদ্যমান প্রযুক্তি আরও সামঞ্জস্যপূর্ণ করা হয় এবং পাকিস্তান নিজের নকশা অনুযায়ী ব্যবহারযোগ্য উপাদান যোগ করে। এদিকে যুক্তরাষ্ট্র কখনো প্রকাশ্যে পাকিস্তানকে টমাহক চুরির অভিযোগে অভিযুক্ত করেনি, কারণ কূটনীতির দৃষ্টিকোণ থেকে এটি ছিল অত্যন্ত সংবেদনশীল। পাকিস্তান ছিল সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র, তাই প্রকাশ্য বিরোধ তৈরি করলে কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারত। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন ওয়াশিংটনের ভেতরে এ নিয়ে যথেষ্ট ক্ষোভ ছিল, কিন্তু বাস্তব কারণে বিষয়টি চেপে রাখা হয়।
টমাহক ঘটনাটি আন্তর্জাতিক গোয়েন্দা জগতের একটি শিক্ষণীয় কেস স্টাডিতে পরিণত হয়েছে, কারণ এখানে দেখা যায় একটি উচ্চ প্রযুক্তির দেশ যখন তার মিসাইল শত্রু এলাকায় পাঠায় তখন সেগুলো হারিয়ে গেলে তা সরাসরি প্রতিপক্ষ বা তৃতীয় পক্ষের হাতে পড়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আর পাকিস্তানের জন্য এটি ছিল প্রযুক্তিগত উন্নতির এক বিরল সুযোগ। পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের ভেতরে অনেকে বলেন যদি ওই টমাহকগুলো না পড়তো তাহলে পাকিস্তানের ক্রুজ প্রযুক্তি আরও দেরিতে আসতো কিংবা সম্ভবই হতো না। বাবর মিসাইল এখন পাকিস্তানের কৌশলগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, স্টেলথ বৈশিষ্ট্য আছে, আর ভূমি বা সমুদ্র দুই পথে ছোড়া যায়। আফগানিস্তানে মার্কিন হামলার সময় টমাহকের সেই অপ্রত্যাশিত পতন যে পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলে দিয়েছিল, আজ তা একটি প্রতিষ্ঠিত মত। তবে পুরো গল্পের অন্যতম আকর্ষণীয় দিক হলো এটি কখনোই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। সবই এসেছে গবেষক, সামরিক বিশ্লেষক, আগের কর্মকর্তা, নথি বিশ্লেষণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বর্ণনা থেকে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই বিষয়টি নিয়ে নীরব থেকেছে, কিন্তু টমাহক ও বাবর দুটি মিসাইলের গঠনগত মিল, নকশা, উড়ার ধরন, গাইডেন্স সিস্টেম সবকিছু এতটাই সাদৃশ্যপূর্ণ যে অধিকাংশ বিশেষজ্ঞ বলেন কপি করা না হলে এমন মিল অসম্ভব। ঘটনার সময়কার পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এই বিষয়টিকে আরও রহস্যময় করে। একদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাহায্য দিচ্ছিল আর অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের উচ্চ প্রযুক্তি গোপনে অধ্যয়ন করছিল। গোয়েন্দা সম্পর্কে জগতে এটি স্ট্র্যাটেজিক ডাবল গেমের একটি উদাহরণ হয়ে দেখা দেয়। আইএসআই তখন ছিল অত্যন্ত প্রভাবশালী একটি সংস্থা। তাদের সামরিক, কূটনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতা দেশের ভেতরেও সিদ্ধান্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। টমাহক ঘটনাটি তারা কিভাবে পরিচালনা করেছিল তা জানা যায় একটি গুরুত্বপূর্ণ সূত্র থেকে। অনেকে বলেন মিসাইলের অংশ সংগ্রহের পর সেগুলো দ্রুত একাধিক গোপন স্থাপনায় নিয়ে যাওয়া হয়, যাতে যুক্তরাষ্ট্র দ্রুত খুঁজে না পায় বা ফেরত চাইতে না পারে। কিছু অংশ চীনা বিশেষজ্ঞদের দিয়ে দেখানো হয় বলে ধারণা আছে, যদিও পাকিস্তান কখনো এটি স্বীকার করেনি। বিশেষজ্ঞরা বলেন টেরেন কন্ট্রোল ম্যাচিং সিস্টেম টমাহকের সবচেয়ে মূল্যবান অংশ। এটি একটি ডিজিটাল মানচিত্র ব্যবহার করে মিসাইলকে অত্যন্ত নিম্ন উচ্চতায় উড়ে পাহাড় ভূখণ্ড অনুসরণ করে যেতে সাহায্য করে। পাকিস্তান যদি ওই অংশ থেকে তথ্য উদ্ধার করতে পারে তবে তাদের জন্য নিখুঁত একটি গাইডেন্স মডেল তৈরি করা সহজ হতো। বাবরের উড়ার ধরন টমাহকের মতো হওয়াই ছিল প্রধান ইঙ্গিত। আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো ডিএসএমএসি, একটি স্বয়ংক্রিয় ভিজুয়াল সিস্টেম যা মিসাইলকে লক্ষ্যবস্তু চিনতে সাহায্য করে। টমাহকের এই প্রযুক্তি ছিল তার মূল শক্তি। পাকিস্তান এই প্রযুক্তি বুঝে তার সহজ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে পাকিস্তান বাবরের সঙ্গে রাদ নামের একটি বিমান থেকে ছোড়া ক্রুজ মিসাইল তৈরি করে। এগুলো মিলিয়ে পাকিস্তান এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সক্রিয় ক্রুজ মিসাইলধারী রাষ্ট্রগুলোর একটি। মজার বিষয় হলো টমাহকের পতন পাকিস্তানের জন্য সুযোগ হলেও আফগানিস্তানের সেই হামলা পুরোপুরি ব্যর্থ হয়। উসামা বিন লাদেন তখন অন্যত্রে চলে যান। মিসাইলগুলো তালেবান ঘাঁটির কিছু ক্ষতি করতে পারলেও আল কায়দার নেতৃত্ব অক্ষত ছিল। কিন্তু মিসাইলগুলো পাকিস্তানের মাটিতে পড়া এটি যুক্তরাষ্ট্রের জন্য অপারেশনাল ব্যর্থতা হলেও পাকিস্তানের জন্য ছিল প্রযুক্তিগত বিজয়। এখনো পর্যন্ত পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না যে টমাহকের অংশ নিয়ে পাকিস্তান নিজস্ব মিসাইল প্রোগ্রামকে এগিয়ে নিয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ, সামরিক জার্নাল, গোয়েন্দা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাক্ষাৎকারগুলো মিলিয়ে একটি ছবি স্পষ্ট হয়ে ওঠে। ঘটনাটি কেবল কাকতালীয় ছিল না, এটি পাকিস্তানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতার এক টার্নিং পয়েন্ট। আজ পাকিস্তানের বাবর মিসাইল তার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থলভাগ, বিমান, সাবমেরিন সব দিক থেকে এই ক্রুজ মিসাইল ছোড়া যায়। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, রাডার এড়াতে পারে, কম উচ্চতায় গোপনে উড়ে যেতে পারে এবং টার্গেটে নিখুঁত আঘাত দিতে পারে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যেও এর প্রভাব রয়েছে। এভাবেই একটি মার্কিন হামলার অপ্রত্যাশিত পরিণতি পাকিস্তানের সামরিক ইতিহাস বদলে দিয়েছিল। গোটা ঘটনাটি এখন বিশ্ব গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে আলোচিত কন্ট্রোল টেকনোলজি ক্যাপচারগুলোর একটি উদাহরণ, যা দেখায় আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, প্রযুক্তি অর্জনের সুযোগও কখনো কখনো যুদ্ধক্ষেত্রের ভেতর থেকেই এসে যায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।